শাহজাহান তন্ময়। লেখনীতে নাবিলা ইক্স। পর্ব সংখ্যা 27। আধারের আসমানে ভেসে এক গোলাকার ধবধবে সাদা চাঁদ। চাঁদের সৌন্দর্য দ্বিগুণ করতে জ্বলে উঠেছে ক্ষুদ্র ক্ষুদ্র নক্ষত্র। তারা অপরূপ চাঁদে জুড়ে অস্থায়ীভাবে বসে। জানালার পাশে আরামদায়ক চেয়ারায় বসে আছে তন্ময়, পরনে কালো সাদার সংশ্লিষ্ট টি শার্ট। ছোট চুলগুলো এখনো হালকা পাতলা ভেজানো ভাব রয়েছে। উরুর ওপর অ্যাপল ল্যাপটপ রেখে দুহাতে আঙুলগুলো ব্যস্ত ভঙ্গিতে কিবোর্ডে চেপে চলেছে। নিস্তব্ধ ঘর জুড়ে বোর্ডের ধ্বনি। খোলা জানালার দ্বার প্রবেশ করেছে মৃদু হিমশীতল হাওয়া। কিছু একটা ভেবে তন্ময় মাথা ডান পাশে ফেরায়। দৃষ্টি গিয়ে ঠেকেছে ওই সুদূরে অবস্থিত চাঁদের পানে। অল্প সময় ওই আসমানের সৌন্দর্য দেখে তন্ময়ের তৃষ্ণা পেল। প্রেয়সীকে এক নজর দেখবার তৃষ্ণা। ল্যাপটপ শব্দ করে বন্ধ করে উঠে দাঁড়ালো। ঘড়ির কাঁটা এখন 12টা 20। দু একবার রুম জুড়ে ব্যস্ত চরণের পায়চারি করলো, অথচ মুশকিলে পড়া গেল তো। ওই চাঁদের দিকে তাকানো উচিতই হয়নি তন্ময়ের। এখন ভেতরটা অদ্ভুত শিহরণে ছটফট করছে। গলা শুকিয়ে মরুভূমি হয়ে গেছে প্রায়। 30 সেকেন্ডের মতো থমকে পড়ল সে। ভাবলো স্থির মস্তিষ্কে। পর মুহূর্তে ওয়ালেট, জিন্সের প্যাকেটে পরে সেলফোন হাতে কামরা ছাড়ল। লিভিং রুমে জাবেদা বেগম কাঁথা সেলাই করছেন। দুনয়নের পাতায় কালো ফ্রেমের পাওয়ারি চশমা। তন্ময়ের মুখে দরজার পৌঁছে জুতো জোড়া পড়তে পড়তে অসন্তোষজনক কণ্ঠে বলল, তোমাকে না বলেছি কাঁথা সেলাই করবে না? কাঁথা সেলাই করবো না? কাপড় চোপড় ধুবো না? কোমর বেঁকিয়ে মুছামুছি করবো না? তাহলে করবো কি আমি? কিছুই করতে হবে না। ছেলের কপালে চামড়ার 4-5 ভাঁজ দেখে জাবেদা বেগম আলোকভাবে কাঁথাটা কোল থেকে সরিয়ে রাখলেন। বুঝলেন আপাতত কাঁথাটা সেলাই করবে না। চোখের সমস্যাজনিত কারণে প্রায়ই মাথা ব্যথার যন্ত্রণা হয়। এর জন্যই তো ছেলে এভাবে রাগে। চশমা খুলে শুধালেন, তুই কি বেরোচ্ছিস? হ্যাঁ। এইরা এত রাতে? যাবো আর আসবো। আচ্ছা, চটজলদি ফিরিস। অলিতে গলিতে মানব ছায়ার মাত্র নেই। নিস্তব্ধ নির্জন চারপাশ। কুকুরের চেঁচামেচি ধ্বনি ভেসে বেড়াচ্ছে থেমে থেমে। শাহজাহান বাড়ির লোহার সদর দরজায় তালা মেরে রাখা। সম্পূর্ণ বাড়ির বাতি নিভানো। চওড়া দেওয়ালে লেপ্টে অস্থির। ফুল গাছগুলো পেছনে নিজের আড়ালে রেখে দাঁড়ালো তন্ময়। দোতলার চেনা পরিচিত ওই বারান্দায় নজর রাখলো। রাত নেই দিন নেই, এই মেয়েটা বারান্দার ভ্যাবলার মতো বসে থাকতে পারে। আদৌ আছে কি? তন্ময় আধারী বারান্দায় এক মানব ছায়া লক্ষ্য করলো। রেলিংয়ে কনুই রেখে হাতের মুঠোয় মাথা চেপে সুদূর আসমানের পানে চেয়ে আছে সে। চাঁদের পানে চেয়ে নিশ্চয়ই তার কথাই ভাবছে। না হলে তার চাঁদ দেখা মাত্রই তন্ময়ের শক্তপোক্ত হৃদয়টা ব্যাকুল হয়ে উঠল কেন? কেন হৃদয়ের আনন্দ করে চলবে ওকে একবার দেখার ইচ্ছেতে? ঠিক এমন সময় সেলফোনে স্ক্রিন জ্বলে ওঠে। মেসেজ আসে টুং শব্দের মাধ্যমে। লক স্ক্রিনে ভাসছে নিউলি সেন্ট মেসেজ। আজকে চাঁদটা সুন্দর। মেসেজটা এইটুকুই শব্দের। মাত্রই পাঠিয়েছে অহরু। তন্ময়ের ঠোঁটে দীর্ঘতা প্রসারিত হলো। ম্যাডাম। সেলফোন হাতে নিয়ে বসে থাকলে তন্ময় ঝটফট কল করে। এক রিংয়ে রিসিভ হয় সময় মতোই। অরু চমকিত আবেগে অপ্লুত কণ্ঠে মেঘের জোয়ারে বসে যেন হ্যালো তন্ময় ভাই। ওর এমন হুটার চিৎকার অল্প বয়সে আর কালো হবে তন্ময়। কান একটা কিছুদিনের মধ্যেই কাজ করবে না নিশ্চিত? ফোন কান থেকে কিছুটা দূরে রেখে কণ্ঠের গভীরতা বজায় রেখে বলল, ঘুমাসনি কেন? ঘুম তো আসছে না। আমি ঘুমের পাহারা দিচ্ছি। বড্ড কাজের মানুষ। অবশ্যই। আর তা বলতে, আমাকে যে পাবে তার ভাগ্য খুলে যাবে। তন্ময় হাসলো। দৃষ্টি উঁচিয়ে দেখলো ওই আবছায়া অরুণচণ্ডী রূপকে। একদম শান্তিতে দাঁড়িয়ে নেই। পুরো বারান্দা জুড়ে পদচারণ করছে। দুহাতে কানে ফোন চেপে নিয়ে অদ্ভুত মুগ্ধতা বয়ে বেড়াচ্ছে। এখন ওর মুখশ্রীর আবির্ভাব কেমন? হাসি হাসি নাকি লাজুক? তন্ময় গলার স্বর নামিয়ে শুধায়, ইউ শিওর? ভাগ্য বন্ধ হবে না তো আবার? কে পাবে তার ওপর নির্ভর করছে। আমার মনের মানুষ পেলে নিশ্চিত ভাগ্য খুলবে। খুললেই থামবে না, ভাগ্যের প্রমোশনও হবে। ঠোঁটের হাসিটুকু দমিয়ে কণ্ঠে মুগ্ধতা নিয়ে তন্ময় বলে, একটা কাজের জন্য কল করেছিলাম। কি কাজ? আমার
কাবার্ডে ল্যাপটপ আছে, আর্জেন্ট দরকার ওইটা। আর্জেন্ট বলতে রাইট নাও নিয়ে আসতে পারবি? ওর কণ্ঠে ব্যস্ততা। আপনি আসবেন বাড়ির সামনে এখন? দরকারের জন্য তো আসতেই হয়। আসুন তাহলে, আমি এক্ষুনি নিয়ে নামছি। ওরও এক্ষুনি বলতে এক্ষুনি 5 মিনিটও নেয়নি নিচে নামতে। চাবি দিয়ে সদর দরজা খুলে ঝটপট সামনে এসে দাঁড়ালো। চাঁদের আলোয় মুগ্ধতা স্পষ্ট, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। ঘন নিঃশ্বাস ফেলছে, বুকে দ্রুততম ওঠানামার গতি আর চোখের সামনে। নজর সরাতে পারে না ওর রুদ্র স্বরে। শুধালো, এত তাড়াতাড়ি কিভাবে চলে এলেন? পায়ে হেঁটে? তার জন্য এত ফাস্ট? এই যে নিন ল্যাপটপ। তন্ময় নিল। হাত ঘড়ি দেখে চলে যাওয়ার ভঙ্গিতে বলল, আচ্ছা যা তাহলে ভেতরে। ওর শ্বাস প্রশ্বাসের অস্বস্তিজনিত অস্থিরতা দেখে শুধালো, চলে যাবেন? তো দাঁড়িয়ে থাকবো না মানে বলছিলাম। ওর চুপসে রয়। অসহায় মুখখানি লুকোতে থুতনিতে বুক ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। তন্ময়ের মায়া হয়, হৃদয়ের অনুভূতি জোয়ারে নামে। নরম গলায় প্রশ্ন করে, কিছু বলবি? বলবো, বলতে চাই, শুনছি। বলছিলাম যে সেই দিন ওইভাবে করলেই যে, ওইটা কেন করলেন? কি করেছিলাম? ওরু মাথা তোলে। দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে লজ্জিত হয়। ঠোঁটে ঠোঁট চেপে বাকিটুকু আর বলতে পারে না। গলাটা কেউ যেন চেপে ধরেছে। তন্ময় অগোচরে হাসে, মুখে বলে, ভেতরে যা। যাব না। আপনি জবাব দিচ্ছেন না কেন? কিসের কথা বলছিস? আমি তো বুঝতে পারছি না। ওরও বিড়বিড় করে ওঠে, ওইসব করে এখন বুঝতে পারছেন না? তন্ময় আশেপাশে তাকিয়ে না শোনার ভঙ্গিতে শুধায়, কিছু বলছিস না তো? ভেতর যাচ্ছিস না যে? একটা কাজ বাকি। কি কাজ? তন্ময় আগ্রহী চোখে ফিরে তাকায় নেয়। পূর্বে অচমকিত নরম তুলতুলে ঠোঁটে বর্ষণ নামে তার বাগলে। শুধু একবার না, দুইবার, এবং ভীষণ দ্রুত গতিতে। মধু খেয়ে আর মেয়েটা দাঁড়ায় না, ছুট্টে ভেতরে ঢুকে যায়। থেমে সদর দরজা লাগানোর সাহসটুকুও নেই যেন ওর। তন্ময় স্তব্ধীভূত পাথরে নেয় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। অন্তরাত্মা যেন কাউকে ছিনিয়ে নিচ্ছে। আত্মা ফেরত আসার সময় নিল বড়। তন্ময় মিটমিট করে হেসে গাল ছুঁয়ে দেয়। এই দুষ্টু খিটে যে তারও পেয়েছে, সেটি হৃদয়ে চেপে নেয়। শেষবারের মতো সদর দরজার পানে তাকাতেই রুহু বেরিয়ে আসার সূত্রপাত। মোস্তফা সাহেব এসে দাঁড়িয়েছে গম্ভীর মুখশ্রী নিয়ে। ঠিক কতটুকু কি দেখেছে তন্ময় বুঝতে পারছে না। পিতা পুত্র নিশ্চুপ, সমান তালে ধীর পায়ে গলিতে হারছে। কথা শুরু করলেন মোস্তফা সাহেব। কি প্রতিশ্রুতি দিয়েছিলে, আদৌ তা মানছ? তন্ময় রাত বিরেতে চোখ খুলে মিথ্যা বলল, আমি কিছু করিনি, ল্যাপটপ নিতে এসেছিলাম। ও বাচ্চা, অবুঝ। তন্ময়ের মুখশ্রী পরিবর্তন ঘটে, গম্ভীর হয়ে ওঠে চেহারা। থেমে যায় চলন্ত পা জোড়া, থমকে যায় সময়। আরো সময় নিয়ে বলে, ও আর বাচ্চা নেই, যা হচ্ছে বোঝার মতো বয়স হয়েছে। মোস্তফা সাহেব তারা গলায় বললেন, বুঝলে কি আর এমন করতো? তোমার থেকে বহুত গুণ ভালো পাত্র পাবো। ও, তুমি পুরো দেশ জুড়ে পাত্র দেখো বাবা, তবুও আমার থেকে ভালো পাত্র ওর জন্য পাবে না। আর যদিও মনে হয় পেয়েছো, সে আমার থেকে ভালো ওকে বুঝবে না, আমার থেকে অধিক ভালোবাসবে না, আমার মতো যত্নে রাখবে না। ওর জন্য আমি ছাড়া এই পৃথিবীতে বহু গুণ ভালো কিংবা পারফেক্ট কেউ হতেই পারে না। আমি একমাত্র ওর পারফেক্ট। তন্ময় থামে, বাঁকা হেসে বলে, তুমি বুঝবে কিভাবে? তোমার তো বউ নেই, ছেড়ে চলে গেছে। তন্ময় চলে গেছে না নিয়ে গেছে? সময় হলেই ফিরিয়ে দিব। গুড নাইট। তন্ময় সোজা হাঁটা ধরে। মোস্তফা সাহেব আরো 2-4টা কথা গালে তুলে বলেন, তবে জবাব পায় না। দীর্ঘশ্বাস ফেলে বাড়ির দিকে হাঁটা ধরেন। এই ছেলে মেয়ে দুটো নিজের রাস্তা বানিয়ে নিয়েছে, আর লম্বা নাক গলানোর মানে আছে? আষাঢ় মাসের ব্যস্ত বর্ষণে নেয় বর্ষিত হলো এক অনাকাঙ্ক্ষিত সংবাদ। তন্ময়ের নানি জয়তুন্নেসা সিলেট হতে বড্ড আচমকায় ঢাকার বাড়িতে পাড়ি জমিয়েছেন। ইতিমধ্যে তিনি শাহজাহান বাড়ির লিভিং রুমে বসে আছেন। হাতে চায়ের কাপ তুলে বাড়ির সকলকে গর্দানে তুলে তলোয়ার চেপে রেখেছেন। উনি 19 না বলে 20 বললেই গর্দান কেটে নেবেন নিশ্চিত। আনোয়ার সাহেব ভাইপোকে কল করে নিরন্তর সত্যগুলো অস্ফুট ভঙ্গিতে বলে চলেছেন। সারা বছর এভাবেই জয়তুন্নেসা মেয়ে জামাইকে ভুল বুঝে বেড়ান। এখন তিনি বিনা ঘোষণায় পদার্পণ ঘটিয়েছেন। যদি কোনোভাবে জানতে পারেন তার একমাত্র আদরের কন্যা আর নাতি
ঘর দুয়ার ছাড়া তাহলে কি ধরনের মুসিবত দাঁড় করাবেন তা আর বোঝানো সম্ভব না। আনোয়ার সাহেব বললেন, ভাইকে বাঁচাতে দ্রুত ফেরো বাবা, না হলে শাহজাহান বাড়ি আর শাহজাহান বাড়ি থাকবে না, কেরামত বাড়ি হয়ে যাবে। তন্ময় চিন্তায় পড়ে। অফিস থেকে বেরোতে বেরোতে বলে, ব্যস্ত রাখো চাচু, আমি এক্ষুনি ফিরছি মাকে নিয়ে। বর্ষণ যেমন বিনা নিমন্ত্রণে হুটহাট আসে, জয়তুন্নেসা শাহজাহান বাড়িতে পদার্পণের বিষয়টা একই রকমের কাতরেই পড়ে। বিনা নিমন্ত্রণে বিহীন তুমুল ঝড়ে বর্ষণ। তার বয়সে এখন 70-এর ঘরে। মুখশ্রীতে ল্যাপটানো বৃদ্ধতা, তরুণোচ্ছেদ ছাপ না থাকলেও জোশ রয়েছে। কালোমণির নয়ন যুগল এখন আর পরিষ্কার দেখা যায় না, পাওয়ার চশমার প্রয়োজন পড়ে। আজকাল মস্তিষ্কের ধারণ ক্ষমতা ক্ষীণ, ছোটখাটো বিষয় ভুলে বসেন, তাই গলায় কিনা যখন তখন দরকারের। এই যে আপাতত নাকের ওপর কালো সাদা ফ্রেমের চশমা ঝুলিয়ে মুঠোফোন খালি হাতে বের করেন বাংলায় সেভ করা তার নাতির নাম্বারটি। খুঁজতে খুঁজতে শুধালো, জবু দূরে কোথাও গেলে কি? ও তো বাসাতেই থাকে, ঘন্টা হইল এখনো ফিরতেছে না। মোস্তফা কই? ও জানে কিছু? একটা কল দাও। নাতি নাম্বারটা খুঁজে পেতে কল দিলেন জৈতুন বেগম। রিং হতেই সেভ হয়নি। অফিসের কাজে ব্যস্ত ভেবে আরো 2বার কল করলেন না। মুঠোফোন থলিতে রেখে সামনে কাছে টেবিলে কেটে টুকরো করে রাখা ফলের প্লেটে হাত তুলে নিলেন। কাঁটা চামচে ফলের টুকরো মুখে তুলে ধীরে সুস্থে মুখে প্রবেশ করলেন। মুফতি বেগম বাড়ির সবাইকে ইতিমধ্যে কল করে ফেলেছে, কেউ বাদ নেই। তারপরও ফের কল করলেন মোস্তফা সাহেবকে। ওপাশ থেকে মোস্তফা সাহেব কল রিসিভ করে জানান, আমি আসছি। মোস্তফা সাহেবের উপস্থিতি যেন আধ ঘন্টার মধ্যে হয়। দুয়ারে দাঁড়িয়ে জুতা জোড়া কোনো মতে খুলছেন। বাসায় চপ্পল জোড়া যে পড়বে ততটুকু সময়ও নেয়নি। গাড়ি থেকে নামতেই যতটুকু সময় লাগলো তার তড়িৎ বেগে ঢোকেন। তাকে দেখতে পেয়ে যেন পান ফিরে পেলেন মুফতি বেগম। যান হাতে নিয়ে সোফা থেকে উঠলেন। এক নাগার কতগুলো শ্বাসবর্ব ঘটালেন। এক এক প্রশ্নের মুহূর্তের পর তিনি ভয় কেঁপেছিলেন। আর আম না বলে যদি জাম বলে ভুলবশত, তাহলেই তো মুসিবত। একপাশে চুপচাপ দাঁড়ালেন। মোস্তফা সাহেব ঘন ঘন শ্বাস নিলেন। বুকের ওঠানামার গতি ধতস্থ করলেন। সালাম দিলেন। শাশুড়ি মায়ের পাশে বসে নরম কণ্ঠে শুধালেন, কেমন আছেন মা? শরীর ভালো? কেমন দেখতেছো বাবা? যেমন দেখতেছো তেমনই আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। আমাকে একটা কল করতেন, আমি গিয়ে নিয়ে আসতাম। হঠাৎ মনটা আনচান করতেছিল। মাইয়াডারে দেখি না কতকাল। ভাবতে ভাবতে সইলা এলাম। তুমি যাবা আবার আসবা, ঝামেলা না? নিজের ঝামেলা মা? কিসের ঝামেলা মা? কিছু ঘন্টার ব্যাপার মাত্র। তা আপনার নাতি আসে নাই তোমার সাথে? ও কই? মোস্তফা সাহেব নিশ্চুপ রইলেন। কপালে এখনো বিন্দু বিন্দু ঘামের উপস্থিতি। সবটা সত্যি বলে দিবেন তিনি, মিথ্যা বলার তো প্রয়োজন নেই। পরেও তো এভাবে জানবেই, এর থেকে ভালো এখনই বলে দিবে। জৈতুন বেগম চিন্তিত গলায় বললেন, জবু কই? তোমারে বলে যায়নি? মানে হয়েছে এমন? তন্ময় মায়ের হাত ধরে তরাক পদচারণে প্রবেশ করলো। তখন চমক দিয়ে উপস্থিত করলো সকলকে। জবেদা বেগম চোখে জল, ঠোঁটে মৃদু হাসি। জয়তুন বেগম দুহাত মেলে মেয়েকে জড়িয়ে ধরলেন। মাথায় ক্রমাগত হাত বুলাতে বুলাতে বিড়বিড়িয়ে বললেন, কোথায় গেলে বলে যাবি না? তুই কি ছোট? এখন না বললে যে দিক ওদিক যাওয়ার কেমন স্বভাব? আশেপাশে ছিলাম মা। মেয়ে থেকে নজর সরিয়ে নাতির পানে ফিরলেন। তন্ময় এগিয়ে এলো। মা উঠে পড়তেই তার জায়গায় বসলো। স্বভাব সুলভ নাতির কোলে মাথা পেতে শুয়ে পড়লো সোফায় টান হয়ে। চুলে আঙ্গুল বলিয়ে জয়তুন বেগম বললেন, এত শুকনো লাগতেছে কেন? ঠিকমতো কি খাওয়া দাওয়া করিস না? কোন জন্মে আমার মতো স্বাস্থ্যবান মনে হইতেছিল বলতো? স্বাস্থ্য থাকলেই না বলবো। তন্ময় গম্ভীর স্বরে শব্দ করে হাসলো। কোলে শুয়ে চোখ জোড়া বুঝে দিল। অদ্ভুত শান্তি হৃদয় গ্রাস করে নিচ্ছে। নিজের বাড়ির গ্রান বুঝি আলাদা। এই গ্রানের স্বাদ আর কোথাও নেই আপন বাড়িতে ছাড়া। ওই সময় সাভিয়া দ্রুত পায়ে বাড়িতে প্রবেশ করলো। সে যবে ছিল চাচির কল পাওয়া মাত্রই চলে এসেছে। মা, ভাইয়া, নানি কাকে ধরে কাঁদবে সে। সবটাই স্বপ্ন লাগছে। শব্দ করে কেঁদে কেটে সাভিয়া মা
ভাইয়া আর নানিকে একসাথে জাপটে ধরলো। জয়তুন বেগম বললেন মহা চিন্তায়। এমনভাবে কাঁদতেছিস কেন জবু? আর তন্ময় তোর সাথে থাকে না? ওদের প্রতিদিন দেখিস না? লিভিং রুম জুড়ে নিস্তব্ধতা রয়ে গেল। শব্দ করে হাসায় সামান্য প্রয়াস চালালো সাবিহা। বোকার মতো বলে, তোমাকে দেখে ইমোশনাল হয়ে পড়েছিলাম যে, তাই বল। মুখটা এইটুকু হইয়া গেছে। কোথায় ছিলি রে? ভার্সিটি বুঝি? হ্যাঁ হ্যাঁ ঠিক ধরেছ। তন্ময় উঠে দাঁড়ালো সোফা থেকে। মাকে উদ্দেশ্য করে বলল, নানিকে রুমে নিয়ে যাও, টায়ার্ড হয়ে আছে, বিশ্রামের প্রয়োজন। নিচতলাতে গেস্ট রুমে পরিষ্কার করে ফেলেছে সুমিত্রা বেগম। সেই রুমের দিকে জয়তুন বেগমকে নিয়ে যাচ্ছে সাবিয়া আর জবেদা বেগম। মোস্তফা সাহেব এখনো দাঁড়িয়ে। তন্ময় তাকাতেই দুজনের চোখাচোখি হলো। ঠোঁট ঘেঁষে আসতে হাসিটুকু গিলে নিল তন্ময়। গম্ভীর মুখে বাবার সাথে বেরোলো। দুজনে গার্ডেনের দিকে হাঁটছে। হিমশীতল বাতাস স্পর্শ করছে। কালো রঙের কিছু চেয়ার পেতে একজোড়া টেবিলে বসানো আছে। চা পানের জন্য শ্রেষ্ঠ জায়গা এটি। তন্ময়ের অভ্যাস ছিল অফিসের ফাইলস আর কফির মগ নিয়ে সাত সকালে এখানে বসা। রাত বিরেতে অফিস শেষ করে এসে প্রায় সময় বসে থাকতো এখানে। তার দেখা দেখি মোস্তফা সাহেবও বিশ্রামের জন্য এখানেই বসতেন। একসাথে বাপ ছেলে মিলেমিশে ব্যবসাজনিত আলাপ আলোচনা করত। আগের দিনগুলো ফিলের মতো তন্ময় চোখের মনিতে ভেসে উঠল। বড় নিঃশ্বাস টেনে চেয়ারে বসলো। পায়ের ওপর পা তুলে চারপাশে নজর বোলালো। আর ওর ছোটখাটো যেন ফুলদানিগুলো লাগিয়েছিল, সেগুলো এখনো বড় হয়েছে। তন্ময় নিজে তো এনে দিয়েছিল। মেয়েটা জান প্রাণ লাগিয়ে গাছগুলি বড় করছে। ও কি এখন ঘুমাচ্ছে? না হলে কোথায়? লিভিং রুমে তো দেখতে পাইনি। নিশ্চয়ই কিছু জানে না। ভালো চমক দেওয়া যাবে। দৃষ্টি গার্ডেনে ঘুরবার ওপর পড়ল। মোস্তফা সাহেব চেয়ে আছেন। এক দৃষ্টে মায়া, মমতা, স্নেহ মিশে আছে যেন। তন্ময়ের বুকের ভেতরটা মুচড়ে উঠল। নিজের স্বাভাবিক রাখার চেষ্টা করলেন। মোস্তফা সাহেবের কণ্ঠে গভীরতা নেই। বাবার ওপর রাগ কমেছে। মুহূর্তেই উঠে দাঁড়ালো তন্ময়। দ্রুত পা চালালো বাবার দিকে। মোস্তফা সাহেব দাঁড়িয়ে পড়লেন। ছেলেকে বুকে নিতেই প্রশস্তিতে বুক ভরে আসলো। চোখের কোণে ভিজে উঠল। তন্ময় বাবার পিঠে হাত বুলিয়ে বলে ওঠে, আমি কখনো রাগ করিনি বাবা। অভিমান তো করেছিলি, কষ্ট তো পেয়েছিস। আমি তোমার ওপর কখনো অভিমান করতে পারিনি, পারবো না, কষ্টও পাইনি। পেতে দিলে কোথায় কষ্ট হবে ভেবে আগ বাড়িয়ে লুকিয়ে নিজে থেকে সব গুছিয়ে দিলে। নহলে তো প্রথম ইন্টারভিউটা ম্যানেজমেন্ট জব পাই, তাও হাই স্যালারিতে। আমার বন্ধু বান্ধবদের কল করে বলেছি বলেই তো তারা এক ফ্লট প্রয়োজনে সব জিনিসপাতি পাঠিয়ে দিয়ে গেছে। ওদের বলার প্রয়োজন ছিল না। ছেলেগুলো আগে কেনাকাটা করে নিয়েছিল। সবকিছু ভাগ্যের এমন ফ্রেশ চেয়েছিল। তন্ময় বাবাকে ছেড়ে দৃষ্টি দ্রুত রেখে বলল, আমি আমার জীবনের সব ভাগ্য করে পেয়েছি বাবা। কথাটুকু বলেই থামে না। সে নিঃশ্বাস নিয়ে পুনরায় জিজ্ঞেস করে নিজেকে চেয়ারে নিয়ে বসে পড়ল। পুনরায় গম্ভীর মুখশ্রীতে লেপটে বলল, কেউ বউ এনে দিয়েছে তাকে মনোযোগে। দায়িত্ব তোমার একার। নানি যেতেই মা যদি এসে আমায় বলে চলে যাব, আমি কিন্তু নিয়ে যাব। মোস্তফা সাহেবের বুকে তখনও ছিল এক সমুদ্র অনুভূতি। যেন ছেলের কথিত বাক্য গিলে নিতে বাধ্য হলেন। চোখ রাঙালেন। কার জন্য এসব হয়েছে? হ্যাঁ, ঝগড়া আমাদের কার জন্য লেগেছে? ঝগড়া লাগাতে তো বলিনি আমি। যা চেয়েছি তা দিয়ে দিলে তো কাহিনী এত দূর গড়াতোই না। তর্ক এগানোর ভাষা খুঁজে পেলেন না মোস্তফা সাহেব। তিনি ছেলের সাথে যৌক্তিক কোনো কলেই হয়ে উঠতে পারেনি। অফিসে যখন মিটিংয়ে বসে তখন শেয়ার হোল্ডার থেকে চেয়ারম্যান সবাই উপস্থিত রয়। তাদের মধ্যে দাঁড়িয়েই যখন প্রেজেন্টেশন দেয় ছেলেটা, ওর কথা ধরন যুক্তির সামনে কেউ মুখ চালাতে পারে না। গর্ব হয় তখন, কিন্তু এখন তিনি চোখ রাঙালেন। সূর্যাস্তের সময় হয়েছে। হলদেটে আসমানের বুকে সূর্য আধখণ্ডিত রূপ নিয়ে আছে। সন্ধ্যা লুকিয়ে রাত নামবে বলে ঘড়ির কাঁটা ঘুরছে 6টায়। তন্ময় সকাল থেকে ছাড় পেল মাত্র। দোতলা চলে এসেছে এক্ষুনি। নিজের রুমের পাশের ঘরটায় দরজা ভেরানো। সুমিত্রা বেগম থেকে শুনেছেন ওরু ঘুমাচ্ছে। বিকালবেলা ঘুমিয়েছে, এখন অবধি ওঠেনি। তন্ময় নিজের রুমে প্রবেশ করলো। পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, যেন যেমন রেখে গিয়েছিল তেমনটাই। পেন হোল্ডারটি টেবিলের কভারটির আগে মতোই। এগিয়ে জানালা খুলে দিল। পর্দা সরিয়ে দিতেই হিমশীতল বাতাস প্রবেশ করলো।
অঙ্গ প্রত্যঙ্গ জড়ালো শার্ট খুলে নিয়ে খেয়াল করলো দরজায় হালকা শব্দভঙ্গিতে খুলছে। একটা মাথা চট করে ঢুকলো। মাথার মালিক দৃষ্টি ঘুরিয়ে তাকাতেই তন্ময় দৃষ্টি আদান প্রদান হলো। অমন কি মাথা তড়িৎ চলে গেল। তন্ময় নিঃশব্দে হাসলো। তোয়ালে চেয়ারে ছুঁড়ে দরজার দিকে এলো। দরজাটা খুলে দিতে ওরু দেখা গেল কফির মগ হাতে দাঁড়িয়ে, মুখে জুড়ে লেপটে থাকা, মাত্র ঘুম থেকে উঠেছে। তন্ময় হাত বাড়িয়ে ওর ফোলা গাল টেনে দিল। কফির মগ নিচের হাতে নিয়ে শোধালো, লুকোচুরি করছিস কেন? ওরু হাসে, দেখছিলাম। কখন এসেছেন? ঘন্টা। আমাকে ডাকলেন না যে? কেন ডাকবো? ওরও চোখ জোড়া ছোট হয়ে এলো। মিয়ে যাওয়ার গলায় বলল, আমি তো অপেক্ষায় ছিলাম এই দিনের। তন্ময় শুনেও শুনল না, কফিতে চুমুক বসে ভেতরে চলে গেল। ওর সাথে কথাবার্তা না বাড়ানোই শ্রেয়। কথা বাড়ানোর জন্য নিজের ধৈর্য পরীক্ষা নেওয়ার একই বিষয় দাঁড়াচ্ছে। একইভাবে নিজেকে চুমু তার মস্তিষ্কে দখল করে নিয়েছে। নয়নযুগ্ন ফিল্মের ন্যায় ভেসে ওঠে। ভেতরের শয়তান গর্জে উঠে বলে, তন্ময় তুই চুমুটা খা। তোরই তো ওরু। ছুঁয়ে দিলে কেমন হবে? নিজের মানুষকে ছোঁয়া, চুমু খাওয়া তোর একান্তে কর্তব্য। তন্ময় ভাবে, ধৈর্যের পরীক্ষা আর তার ওরু নেয় নাকি হৃদয় মস্তিষ্কে? তিনটে সমানভাবে অপরাধী। ওরু পিছু পিছু ভেতরে এলো। মুখশ্রী জুড়ে আনন্দ উচ্ছ্বাস, গলা স্বরে একরাশ আশা। আজ থেকে আমি পড়তে আসি, তাহলে দীপ্তও আসবে। তন্ময় বলতে ইচ্ছে করলো, তুই পড়বি নাকি ভাবলার মতো আমাকে দেখবি? আর আমি তোকে পড়াবো নাকি তোকে দেখবো কোনটা? বাক্য গিলে মাথা নাড়ে। অমনি ওরু ছুটে বেরিয়ে যায়। তন্ময় ফাইলগুলো দেখতে বসলো। এমন সময় মোস্তফা সাহেব দিয়ে গিয়েছিলেন ফাইলগুলো। কাল থেকে নিজের অফিসে যাওয়ার আদেশ আছে। আদেশ না করলেও তন্ময় নিজের অফিসেই যেত। দীপ্ত ব্যাগ নিয়ে ঢুকলো। কোকড়া চুলগুলো ঝুটি বাঁধা। তন্ময় জাপটে ধরে ছুটতে গিয়ে ফাইল টেবিলে রেখে তন্ময়কে কোলে তোলে। আমার জাম্পের পড়াশোনার কি অবস্থা? ফার্স্ট ক্লাস। তুমি তো জানো আমি বেস্ট। আই এম প্রাউড অফ ইউ। ওরু নিজের বইপত্র বুকে জড়িয়ে ঢুকলো। আর আমি? তন্ময় দীপ্তর কোলে হতে নামে, আবারও ফাইল হাতে তুলে নেয়। তুই কি? দীপ্ত হেসে ওঠে। ওরু আপু বসো। ওরু দীপ্তর পাশে বসে বইপত্র সব সামনে এলে আর চোখে তাকালো। এই যাওয়াটা কেবল শুরু। ওর এতবার তাকানোর কারণ তন্ময় ভালোভাবে নিজের আদুরে মুখ দেখতে পারে না। সে আনন্দ অনুভব করে নাকি দুঃখ দোটানায় আছে বুঝে না। তন্ময় নজর তুলে চায়। বই খুলতে না যেন, এই যে খুলছি। আবারও লম্বা সময় গেল। তন্ময় ফাইল থেকে নিজের নজর সরিয়ে দেখলো শুধু বই খোলা, যেমনটা এসে বসেছিল। তারপর আর কিছুই করা হয়নি। তন্ময় শোধালো, তুই কি পড়বি নাকি বসে থাকবি এভাবে? পড়ছি তো। তন্ময় আর কিছু বলল না। নজর ফাইলে রেখে ওকে মন মতো দেখতে নিল নিজেকে। রাতের খাবার জবেদা বেগম রান্না করেছেন আজ। বছর পর নিজে রান্নাঘরে প্রবেশ করে অনুভূতি চাদরে স্তব্ধ তিনি। মনের মাধুরী মিশিয়ে অনেক রকমের রান্নাই করেছেন। রান্নাঘর, ডাইনিং টেবিল, লিভিং রুম জুড়ে গ্রানের চারপাশে মোমো করছে। ডাইনিংয়ের খাবার পরিবেশনের হাতে সকলেই নিজেদের চেয়ার টেনে বসলো। তন্ময় বসেছে পরপর, ওরু বসেছে পাশে। ব্যস্ত হাতে তন্ময়কে কাচের প্লেটটা উল্টে দিল। কাচের প্লেটে পানি জগ এগিয়ে দিল। তন্ময় খেয়াল করলো সাবিয়া রুবি মিটমিট করে হাসছে, অথচ যাকে নিয়ে হাসছে তার কোনো মাথা ব্যথাই নেই। তন্ময় তখনকার কথাগুলো ভালোভাবেই প্রভাব ফেলছে মোস্তফা সাহেবের ওপর। তিনি খেতে বসে সবকিছুর জন্য স্ত্রীকে ডাকছেন, এটা দাও, এটা দাও, রান্না ভালো হয়েছে ইত্যাদি। লজ্জায় জবেদা বেগমের মুখশ্রী লালচে গরম হয়ে উঠছে। মাথা তুলে তাকানোর হাসিটুকু অবশিষ্ট নেই। বাচ্চা কাচ্চা ভর্তি ডাইনিংয়ে এমন করার কোনো মানে আছে? খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে ওরু সবাইকে ছাদে দেওয়ার বায়না ধরলো। কতদিন পর একসাথে হয়েছে সবাই। আজ যেহেতু হয়েছে ছাদে আড্ডা দিবে, কারোই আপত্তি নেই। উল্টো সাবিয়া এক পর্যায়ে রাজি। রুবি, সাবিয়া, আকাশ, দীপ্ত ওরা ছাদের সিঁড়ি বয়ে তড়িৎভাবে উঠছে। ওরু নয়ন যুগলের পাপড়ি ঝাপটে তন্ময়ের পানে চাইলো, শুধালো, যাবেন না? যা আসছি। আসুন তাহলে, তাড়াতাড়ি আসবেন। তন্ময় গেলে জয়তুন বেগম আর তার রুমে রেখে এসে সে যখন ছাদে উঠবে তখন ওরু সবাইকে গোল করে বসিয়ে গল্পের আসর জমিয়েছে। খেয়াল করলো আয়নও আছে। কাছাকাছি হতে আয়ন উঠে দাঁড়ালো, হেসে বলল,
আর যাবে না তো ভাই? না। যাক, তাহলে আমাদের আগের মতো দেখা হবে, একসাথে কফি খাই না, বছর হতে চলল। তন্ময় হাসলো। সেই দিন না দাঁড়িয়ে চা খেলাম, এক হলো নাকি? কফি আর চা কি এক হয়? যুক্তি আছে। ওরও আর গল্প করতে ইচ্ছে হলো না। তার গল্পের রাজার সামনে তাকে দেখে কি আর গল্প করতে মন বসে? তন্ময় আলগছে ওর পাশে জায়গায় বসলো। এতে যেন ও ভীষণ খুশি। হাসি ওই গোলাপি ঠোঁট থেকে নড়ছেই না। অগোচরে বেশ কয়েকবার তাকালো। আয়নকে একটা গান গাইতে অনুরোধ করা হলো। আয়ন হেসে গাইতে শুরু করলো। এই পৃথিবীর যত সুখ, যত ভালোবাসা, সবই যে তোমায় দিব, একটাই তো আশা। তুমি ভুলে যেও না আমাকে, আমি ভালোবাসি যে তোমাকে। তন্ময়ের গানটা পছন্দ হলো, মন দিয়ে শুনছিল। খেয়াল করলো পাশে ওরও ধীরে ধীরে গলায় গাইছে। ওর গানের গলা সুন্দর, চিকন, মেলি স্বর। যখন বলল আমি ভালোবাসি তোমাকে, তন্ময়ের হৃদয় ব্যাকুল হয়। সেখানে ভালোবাসার আনন্দ চলে আসে। জানালা পুরোপুরি খোলা, শুভ্র রঙের পর্দাগুলো উদাসীনভাবে উড়ছে, ভিজছে। ইলশে গুড়ি বৃষ্টি হচ্ছে রাত থেকে। ঝিরঝির গুড়ি গুড়ি বৃষ্টির দানার সাথে রয়েছে হিমশীতল আবহাওয়া। বৃষ্টির ফোঁটায় ভেসে জানালা পেয়ে ভেতরে প্রবেশ করছে। ফোঁটাগুলো যেন মার্বেল ফ্লোরে পড়ে টিপ টিপ শব্দ করছে। দেওয়াল ঘড়ির ঘন্টার কাঁটা ঘুরছে। সকাল 8টা বেজে মিনিটের কাঁটা ঠিক 10-এ। বাইরে এখনো আধারে নিমজ্জিত, মনে হচ্ছে সন্ধ্যা পেরিয়েছে, রাত নামবে বলে। তন্ময় তন্দ্রায় গভীরতা বেশ পাতলা। বৃষ্টির ক্ষীণধ্বনিটাই যেন আধঘুমে রয়েছে। মস্তিষ্কে পই পই করে বর্ষণের স্পষ্ট নৃত্য। শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ অলসতার চাদরে লেপ্টে। শান্ত, স্থির ও উদাসীন নয়ন যুগল একবার চাইল জানালার দিকে। জানালায় ঝুলে আছে 3টে ফুলের টব, অলকনন্দা, স্পাইডার লিলি আর বকুল। সবে ফুল ফুটতে ধরেছে, যে সব সতেজ হয়েছে বৃষ্টির ছোঁয়াতে। চকচক করছে সবুজ রঙা পাতাগুলো। ফুলটুলের প্রতি তন্ময়ের অযথা নির্লিপ্ত। ওদের যত্নে রাখার সময় করে পানি দেওয়ার আগ্রহ কোথায় তার? এগুলো সচরাচর ওরই করে থাকে। ওর ফুলের প্রতি রয়েছে ভীষণ উত্তেজনা, অত্যাধিক প্রবণতা। তাদের বাগানে ফুলগুলো সেবা যত্ন ওই করে থাকে। সকাল বিকেল প্রায়শই ওকে দেখা যায় বাগানে। বিকেলে প্রায়শই ওকে দেখা যায় বাগানে। অনেক প্রকার ফুলের মাঝে ওকে দেখতে খুবই ভালো লাগে। একটা জীবন্ত ফুলের মতো যেন লাগে তন্ময়ের কাছে। যে ফুলটি তার আশেপাশে সর্বদা ঝরঝর করে বেড়ায় মৌমাছির মতো। কোনো একটা স্পেসিফিক ফুলের সাথে ওর তুলনা করা যায় না। এক এক রজনীতে এক এক রকম ফুলের মতো দেখতে। ধ্বনি শূন্যতা বজায় রেখে কক্ষের দরজা খোলা হলো। জবেদা বেগম ঢুকলেন নীরবে। অত্যন্ত ধীর স্থির চরণে পড়লেন ফ্লোরের বুকে। যদি শব্দ ঘুম না ভাঙে ছেলেটার, তবে বিছানা চাইতে দেখলেন। তন্ময়ের চোখ মেলে তার পানে চেয়ে রয়েছে। মুহূর্তেই অট্টই হলো বদন। তারপর চমকিতে তিনি উচ্চস্বরে হেসে শোধালেন, ঘুম ভেঙেছে তাহলে আমার রাজপুত্রের? জবেদা বেগমের বিছানার কাছাকাছি আসতেই তন্ময় হাত বাড়িয়ে মায়ের নরম হাত টেনে নিল। বিছানা অবলেলায় বসিয়ে আলগছে উগ্র চুলগুলো মাথাটা তুলে দিল সযত্নে। স্নেহ হেসে মমতাময়ীর হাতটা চুলে রাখলেন জবেদা বেগম। ডান হাতের আঙ্গুলগুলো ব্যস্ত হলো ছেলের চুলগুলো আদরের শক্তিতে টেনে দিতে। আনমনে বললেন, তোর বাবা এখনো সকালে নাস্তা করেনি, লিভিং রুমে বসে আছে ছেলের সাথে নাস্তা করবেন বলে। অবশ্য মুখে বলেনি। এসব কি আর তার দ্বারা বলা হয়? তার মুখ দেখেই বুঝতে পারি আমি। ক্ষণিকের জন্য চোখ বুঝল তন্ময়। মায়ের উক্তি শুনে চোখ মেলে মায়ের মুখপানে চায়। চেয়ে থেকে অন্যমনস্ক কণ্ঠে শোধায়, বা আমার মুখখানা ভালোভাবে দেখো, দেখে বলো তো আমি কি ভাবছি। তন্ময়ের উত্তর আশা করেনি। এভাবে বলল। তবে তাকে আবারও অবাকের চূড়ান্ত পর্যায়ে ফেলে দিয়ে জাবেদা বেগম না ভেবেই চটজলদি বলে দিলেন, নিশ্চয়ই ওর কথা। এমন উত্তর তন্ময় আশা করেনি, স্বপ্নেও না। অপ্রত্যাশিত জবাব করুণ কোহরে প্রবেশেই দুফোঁটা কেসে উঠল। কাশিটুকু যেন মাথায় চড়ে বসেছে। জবেদা বেগম হতভম্ব হন। চটজলদি ডান হাত বাড়িয়ে ছেলের পিঠে দিকটায় ধরেন। ছোট ছোট চাপড় বসালেন।
অতি সাবধানতায় কণ্ঠে শুধায়ে বসলেন, কিরে বাবা, আমি কি আন্দাজটি সঠিক কাছে ঢিল ছুঁড়েলাম? তন্ময় কিং কর্তব্য বিমোর, আখি যুগল ছেড়ে মনে দুটো যেন বেরিয়ে আসবার উপক্রম হয়েছে প্রায়। গলাটা শক্ত করে পরিষ্কার করলো, উঠে বসলো অতি দ্রুত, চোরে নেয় দৃষ্টি এগিয়ে এদিক ওদিক ফেললো। মায়ের সঙ্গে চোখাচোখি না করে জানালো, তেমন কিছু না, আমার তো তেমন কিছুই মনে হচ্ছে বাবা। তন্ময়ের মায়ের সঙ্গে তর্ক না করে আর নাই বা পারবে যুক্তিতে, তবুও অস্বীকার করতে পারছিল না। পূর্বের খোলা দরজা দ্বারা ওর ঢুকতে ঢুকতে প্রফুল্ল উচ্চস্বরে বলল, কি মনে হচ্ছে বড় মা? তন্ময় আর 1 মিনিট থামলো না, তড়িঘড়ি করে বিছানা ছেড়ে উঠে পড়ল। চপ্পল জোড়া পায়ে এলিয়ে বাথরুমে ঢুকে কল করলে চরণে। ওরু বড় বড় চোখে তাকিয়ে তন্ময় পালানো সুখান দেহখানা দেখে। নজর ফিরিয়ে প্রশ্ন ছুড়ল জবেদা বেগমের পানে, কি হয়েছে বড় মা? আমি কি কিছু মিস করে গেলাম? হ্যাঁ, মিস করেছিস। ওরু উতলতা, কি মিস করেছি আমাকে ঝটফট বলো। শোন তাহলে। শুনছি বলো তুমি। তুই ব্রেকফাস্ট মিস করেছিস, তাড়াতাড়ি নিচে আয় খেতে। জাবেদা বেগম ফিরে এলেন। দরজা পেরোতে পেরোতে নিঃশব্দে হাসলেন আচমক ঠোঁট চেপে। ওর বোকার মতো দাঁড়িয়ে রইল বেশ কিছুক্ষণ। তার সাথে এভাবে মজা নিল বড় মা। পারলে সে এমনটা করতে? এক্সপেকটেশন কতটা উচ্চতলায় উঠেছিল তার, তা তো বড় মা জানতো না। জানলে এভাবে মজা করতেই পারতো না। ওরু দেখলো বিছানা আলগোছা, চঞ্চল পায়ে সে নিচে ইচ্ছে করে গোছাতে শুরু করলো। গোছানো শেষ হতেই ফুলের টবগুলো দেখতে বসলো সময় নিয়ে। তখনই তন্ময় বেরিয়ে এলো পরিপাটি পোশাকে, গলায় তোয়ালে ঝোলানো। ওরুর মুখশ্রী এক পাশে চেয়ে প্রশ্ন করলো, খেয়েছিস? বারে, কেউই তো খায়নি, আমি কিভাবে একা একা খেতে বসি? বড় চাচু না খেয়ে বসে আছে, তাকে দেখে কি কেউ খাবার মুখে তুলবে? আর ওইভাবে আজ ছুটির দিন, সাথে বাইরে বৃষ্টি। বড় মা খিচুড়ি পাকিয়েছে, গরুর মাংস, একসাথে সবাই মিলেমিশে খেলে বেশি আনন্দ হবে। আচ্ছা চল। তোয়ালে চেয়ারে ছুঁড়ে রুমে ছাড়লো তন্ময়। ওরু তার পাশে সমানতালে হাঁটছে। ইতিমধ্যে লিভিং রুমে কমবে সবাই উপস্থিত। জয়তুন বেগম গল্পের আসর বসিয়েছেন। তার ছোট ছোট গল্পগুলো সব জবেদা বেগমকে ঘিরে। মেয়েটার কেমন চঞ্চল ছিল, কতটুকু দুষ্টুমিতে মেতে থাকতো এই সবই। তন্ময় বাবার পাশে বসলো। মুস্তফা সাহেব আর চোখে চাইলেন ছেলের দিকে, শুধালেন, আজ বেরোবে? বলতে পারছি না, সুফিয়ানের ৫ম জন্মদিন সেলিব্রেশন হবে, ইনভিটেশন পাঠালো, যাওয়া উচিত, সাথে চলো। জাবেদা বেগম ডাক দিয়ে বললেন। বাবা ছেলের আলোচনা যতটুকু ডাইঙায় চলে এলো। খাওয়া দাওয়ার ফাঁকে ফাঁকে তাদের কথাবার্তা চললো। মাঝে মধ্যে আনোয়ার ও ওহি সাহেব ২-৪টে মতামত ছুড়ে দিলেন। খাওয়া শেষে টিস্যু হাতে তন্ময় বাবার সাথে উঠে পড়ল। পাশাপাশি হেঁটে অগ্রসর হয় সদর দরজার দিকটায়। ঝিরঝির বৃষ্টি এখন ঝুম বৃষ্টিতে পরিণত হয়েছে। সবুজ বর্ণ বাগানটা অপূর্বতায় ছেয়ে গেছে। আনোয়ার সাহেব বড় ভাইয়ের সাথে এসে দাঁড়ালেন, বললেন, ভাইয়া। ওরু ড্রাইভিং শিখতে চাচ্ছিল। মুস্তফা সাহেব কপালে চামড়ায় ৪-৫টা অদৃশ্য ভাঁজ পড়ল। শেখা অবশ্যই ভালো, আর একটু বড় হোক না, তারা কিসের? এতটুকু মেয়ে, ও অনার্স শেষ করুক, ভর্তি করে দিবনে তখন। আশরাফুলের ছেলে ড্রাইভিং ইনস্টিটিউট আছে, বললেই হবে। আর এভাবে টুকটাক শেখাতে হলে চাইলে তন্ময়, আকাশ, ওরা তো আছেই, শিখবে, ওদের থেকে ধারণা আসবে ভালো। আনোয়ার সাহেব হঠাৎ হাসলেন, বললেন, মেয়ে আমার বড় হয়ে গেছে। বড় কোন দিক দিয়ে? কতটুকু মেয়ে আমাদের এখন বাড়ির এদিক ওদিক খেতে বেড়ায়। শব্দ করে হাসে আনোয়ার সাহেব। ভাইয়া, আমাদের আলমের কথা মনে আছে? ওর ছেলের মেয়ে এবার অনার্স ফার্স্ট ইয়ারে, পড়াশোনার পাশাপাশি আলমের বিজনেসও সামলাচ্ছে। ওর ছেলে মেঘ এবার অনার্স 4th ইয়ারে, পাশাপাশি আলমের বিজনেসও সামলাচ্ছে। ওর জন্য আলম সেদিন উরুকে চাইল। পাশে দাঁড়ানো ছেলের মুখপানে তাকালো মুস্তফা সাহেব। হালকোছে চেয়ে নিলেন একটিবার। মুখশ্রীর রং বদলে গেছে দাঁড়ানোর ভঙ্গিমা। চেয়ারে ল্যাপটানো হাসিটুকু ছোঁয়া যেন আর নেই। মুস্তফা সাহেব কণ্ঠে থাকা বাক্য, আমার কাছে মেয়ের হাত চেয়েছে এমন আলম নিত্যদিনই আসে। টুকটাক গিলে ফেলেন কথা ঘোরানো তুলনায় বললেন, ওর আগে সাভিয়া রুবি আছে, ওদের বিয়ে শাদীর সম্পর্ক এখনো কোনো আলাপই ওঠেনি। চিন্তা হয় ভাইয়া।
মেয়েটাকে আদরে বাদর বানিয়ে রেখেছি, সারা জীবন যদি নিজের পাশে রাখা যেত তাহলে শান্তি পেতাম। মোস্তফা সাহেব ঠোঁটে ঠোঁট টিপলেন। ঘর জামাই আনবো। ঠিক বললাম না তন্ময়? তন্ময় গলা বলে উঠল, আমার কাজ আছে, গেলাম। তন্ময় বাড়ির ভেতর চলে গেছে। আনোয়ার সাহেব কিছুক্ষণ আঁচ করতে পারলেন না। তিনি তখনও ভাইয়ের সাথে নিজের মনের কথাই চালিয়ে যাচ্ছেন নির্বিশেষে। অরুসাদের এক কোণে দুটো চেয়ার পেতেছে, ঠিক ছাউনির নিচে একটা চেয়ারে বসে আছে সে, পা দুটো তুলে, পাশে বাদামের কাচের কৌটো, ডান পাশে বাদাম তুলে ছুঁড়ে দিচ্ছে মুখে হাঁ করে। বৃষ্টি উপভোগ করছে বাদাম চিবোতে চিবোতে। তন্ময় সিঁড়ির মাথাতে দাঁড়িয়ে ওর অমানবিক কাণ্ড কারখানা নিমেষে দেখল। অজান্তে বুকের মধ্যিখানে জমছে ক্ষোভ, ইচ্ছে করছে আচ্ছা করে বকতে। নাকে চোখে কাঁদতে হয়, তার বিরক্তির ক্ষোভ নিভে আসবে। ওরু হাওয়ায় তোলা বাদামটি মুখে পুড়তে পারল না। তার উপস্থিতি অনুমান করতে চাইল, অমনি উঠে দাঁড়ালো ঝটপট। তন্ময়ের কণ্ঠে মেঘ ঘনিয়ে বজ্রপাত নেমে যেন। চাচু বলেছেন তুই নাকি ড্রাইভিং শিখতে চাচ্ছিস? ওরু ভেঙ্গালো। চাইবো না, আমার চাওয়ার দোষ? এই যে আমি বৃষ্টিতে ঘুরতে যেতে চাচ্ছি, কই কেউ তো আমায় ঘুরতে নেওয়ার নাম নেই। আমি ড্রাইভিং শিখলে আমি নিজে যেতে পারতাম। তন্ময়ের কণ্ঠে নিজে অন্তত নরম হয়ে এলো। আমায় বলেছিলি তুই? বললে কি? আপনি মনে হয় বসে আছেন আমায় নেওয়ার জন্য? তোর কোনো ইচ্ছে আমি অপূর্ণ রেখেছি? ওর চোখ মুখ আধার হয়ে এলো। মিনমিনে গলায় বলল, মেয়ে ইচ্ছেগুলোই অপূর্ণ। কোন মেয়ে ইচ্ছে? তন্ময় জেনেও অজানার ভান ধরল ভালোভাবে। ওরও ভাবলো, তবুও বলল, আপনি জানেন? জানি না। ওর গলা স্বরে নেমে আসলো, এটা বলতে পারে আর জানে না। ওইটা বলতে ওইটা করতে পারে আর জানে না। ওইটা বলতে ওরও চুমু বুঝিয়েছে, সেটুকু বুঝতে অবুঝ সাজলো তন্ময়। ওকে শব্দ করেই শোধালো, বড় ভাইয়ের সাথে এভাবে কথা বলিস? ওরও দাঁতে দাঁত চেপে বলল, বড় ভাই বুঝি ওইসব করে? অতটুকু বলে হঠাৎ ওর মিষ্টি হাসে। হাসিতে যেন পদ্ম ফুটেছে। তন্ময়ের বুকের অন্তরকে মুচড়ে ওঠে। সন্দেহ হয় কিছু একটার। সন্দেহ সত্যি প্রমাণ করতে ওর হাসিটুকু স্নিগ্ধ সতেজ হয়ে ওঠে। কণ্ঠে শীতলতা ঢেলে পড়ে। বড় ভাইয়া, আপনি একদম ঠিক বলেছেন। বড় ভাইয়ের সাথে ওইভাবে কথা বলা আমার উচিত হয়নি। ভাইয়া, আমার বিরাট ভুল হয়েছে, মাফ করে দিন। তন্ময়ের মনে হলো তার হৃদয় ছিঁড়ে গরম তাজা রক্ত টলটলে হয়ে বের হচ্ছে। ওর সেই রক্তে হেসে হেসে পান করছে অস্ফুটভাবে। তন্ময় ঢোক গিলল, শব্দ করে গিলে নিল সে নিজের ভাবনা। এভাবেই এই ভাই তার গলায় আটকে থাকা বিরাট বড় কাঁটা। আর এখন সেই কাঁটা যদি প্রতিনিয়ত কর্ণকুহরে প্রবেশ করে, সে তো বেশিক্ষণই বাঁচবে না। সে হাসার চেষ্টা করলো সামান্য। আমি জানি আমি কি হই তোর, বারবার বলার প্রয়োজন নেই। কি যে বলেন না বড় ভাইয়া, এসব শ্রদ্ধা এসব রেডি হয় গিয়ে বেরোবো তো, তাই না? ওরু হেলে ধুলে বেরিয়ে গেল। তন্ময় কপালে আঙ্গুল চাপড়ালো। সে আর খেয়াল করেছে ওরু তাকে আগের মতো ভয় পায় না। এই পরিবর্তন ঘটেছে ওই চুমুর পর থেকে। সাহস বেড়ে গেছে, সাথে স্পর্ধাও বেড়েছে অনেক গুণ।